দিনে দুপুরে সবার চোখের সামনে ঘটে যায় এক রহস্যময় দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনা বদলে দেয় পুরো একটা পরিবারের জীবন। এই সব থেকে দূরে হঠাৎ তখনই শেফ হেমন্তের জীবনে আসে চিত্রা নামের সাদা সিধে একটা মেয়ে। সব ভালোই চলছিল, কিন্তু ঠিক যেদিন হেমন্ত চিত্রাকে তার মনের কথা জানায়, সেদিনই সে জানতে পারে চিত্রা আর তার পুরো পরিবার খুব জলদি একসাথে নিজেদেরকে শেষ করবে। সপরিবারে এমন অদ্ভুত কাণ্ডের রহস্য উদ্ঘাটনে হেমন্ত যখন চিত্রার পরিবারে আসে, তখন সে নিজেই তলিয়ে যেতে থাকে রহস্যের অতল গভীরে। শান্ত, সাধারণ আর সুখী মনে হওয়া এক মধ্যবিত্ত পরিবারের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার সত্য যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। পরিবারের প্রতিটা সদস্য যেন কিছু না কিছু লুকিয়ে রেখেছে। হেমন্তের তদন্ত যতই এগোতে থাকে, ততই সে জানতে পারে অতীতে লুকানো ভয়ানক কিছু পাপের কথা। আসলে এই পরিবারে কি হচ্ছে? এটা কি সত্যি কোনো কাকতালীয় ঘটনা, নাকি নিখুঁত ভাবে সাজানো কোনো রহস্য? এমনই ভয়ানক সব রহস্য, গা হিম করা মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর অপ্রত্যাশিত সব টুইস্টে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মুভি দ্য গ্রেট ইন্ডিয়ান সুইসাইড। এই গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক সত্যর মুখোমুখি যেখানে বিশ্বাস আর প্রতারণার সীমারেখা বুঝে ওঠা দায়। তপ্ত দুপুরে গ্রামের ধুলো ভরা রাস্তায় জমিদার গোছের এক লোক রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে। তার হাতে বড় বড় তারকিস আংটি। রাস্তার আশেপাশের মানুষজন তাকে দেখেই কুর্নিশ করতে থাকে। জমিদার এসির টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই গাড়ির সামনে আর পেছন থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে। আশেপাশের সবাই এমন ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে গাড়ি থামাতে বলে। জমিদার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি কোনো রকমে এক মাঠের মধ্যে নামিয়ে দেয়, কিন্তু গাড়ি থেকে নামতে গেলেই লক্ষ্য করে ধোঁয়া বের হওয়ার জন্য সব দরজা লক হয়ে গেছে। আশেপাশের লোকেরা লাঠি নিয়ে এসে কাঁচ ভাঙতে গেলে গাড়ি ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। ভেতরে আটকে থাকা জমিদার চিৎকার করে সাহায্য চাইতে থাকে। আশেপাশের সবাই অসহায় নজরে তাকে জ্যান্ত পুড়তে দেখে। জমিদার সেই গাড়ির ভিতরে পুড়ে মারা যায়। জমিদার যেভাবে গাড়িতে পুড়ে গেছে, ঠিক একইভাবে এক রেস্টুরেন্টের কিচেনের ওভেনে চিকেন গ্রিল হচ্ছে, আর সেটা চেক করছে ক্যাফে প্রাইডের গ্রেট শেফ হেমন্ত। পাশেই তার অ্যাসিস্ট্যান্ট জোসেফ গ্রিল টেস্ট করতে আসে। হেমন্ত আসলে এই ক্যাফের মালিক। সেকেন্ড শেফ জোসেফ আর স্টাফ নেহাকে নিয়ে হেমন্ত তার এই ছোট্ট ক্যাফে চালায়। হেমন্ত গ্রিল বের করে নেহাকে বলে সালাদ আর লেটুস সবকিছু রেডি করে রাখতে, যেন কাস্টমার আসার সাথে সাথেই সার্ভ করতে পারে। নেহা জিজ্ঞেস করে সব তো রেডি, শুধুমাত্র কুকিজ আসা বাকি। হেমন্ত মুচকি হেসে বলে কুকিজ হয়তো এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে, যে কোনো সময় চলে আসবে। নেহা অবাক হয়ে বলে এখানে সবকিছু তো আমরাই বানাই, তাহলে কুকিজ অন্য ভেন্ডার থেকে কেন কিনবো? আমরা নিজেরাই বানাবো। জোসেফ বলে তোমার কি মনে হয় আমরা এসব চিন্তা করিনি? আসলে ওই কুকিজ অনেক স্পেশাল, তাই কিনি। হেমন্ত বলে এই কুকিজের ভেতরে সফট আর বাইরে ক্রিস্পি আর দেখতে অনেক কিউট। তখনই রেস্টুরেন্টে আসে চিত্রা নামের এক সাধারণ গোছের মেয়ে। আসলে হেমন্ত চিত্রাকে অনেক পছন্দ করে, আর এতক্ষণ ধরে সে কুকিজের নয় বরং চিত্রার বর্ণনায় দিচ্ছিল। চিত্রাকে দেখতেই হেমন্তের হার্ট বিট 5 গুণ বেড়ে যায়। চিত্রাই হলো সেই ভেন্ডার যার কাছ থেকে কুকিজ কেনা হয়। চিত্রা এসে বলে নতুন ভেরিয়েশন নিয়ে এসেছি, চকলেটি স্পাইসি। হেমন্তের হাতে গ্লোভস থাকায় চিত্রাই তাকে কুকিজটা খাইয়ে দেয়। এমন নতুন টেস্ট পেয়ে হেমন্ত বেশ খুশি হয়ে যায়। বাকি কুকিজ গুলো জোসেফকে দিয়ে দেয়। হেমন্ত চিত্রাকে স্পেশাল ফিল্টার কফি বানিয়ে দিলে কফি পান করে চিত্রা হেমন্তকে বলে তোমার এই কফিটা তো বেস্ট, তাহলে মেনুতে দাও না কেন? হেমন্ত মজা করে বলে এই কফি সবার জন্য বানাতে পারবো না, এটা শুধুমাত্র তোমার জন্য। কথাটা শুনেই চিত্রা রেগে নিচে নামতে নামতে হেমন্তকে বলে পরের সপ্তাহে আসবো, ততদিনে এই কফির এমন নাম খুঁজে বের করো যেন নতুন এই কফিতে আমাদের দুজনেরই নাম থাকে। বলেই হাসতে হাসতে ক্যাফে থেকে চলে যায়। এসব শুনে জোসেফ হেমন্তকে বলে দেখেছিস তোদের নাম এক করতে বলেছে, তার মানে সেও তোকে পছন্দ করে, তাই প্রথম স্টেপ তোকে নিতে হবে। হেমন্ত অবশ্য দ্বিধায় আছে, কারণ ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তো পার্থক্য আছে। হেমন্ত সিদ্ধান্ত নেয় চিত্রা পরের সপ্তাহে আসলেই হেমন্ত তার মনের কথা বলে দিবে। নেহা জোসেফকে জিজ্ঞেস করে স্যার একটা ক্যাফের মালিক, তাহলে সে সামান্য কুকিজ আনা এক মেয়ের পেছনে কেন পড়ে আছে? জোসেফ বলে চিত্রার হেমন্তর জন্য সামান্য ক্রাশ কিংবা টাইম পাস না, হেমন্ত চিত্রার চিন্তা ভাবনার জন্য তাকে অনেক পছন্দ করে। আসলে জোসেফ আর হেমন্ত অনাথ, তারা একসাথে আশ্রমে বড় হয়েছে। তাদের জীবনে দুইটা জিনিসের অভাব ছিল, তা হলো টাকা আর ভালোবাসা। টাকা উপার্জনের জন্য তারা ক্যাফে খুলেছিল, কিন্তু ভালোবাসার তখনও অভাব ছিল। একদিন ক্যাফেতে স্কুল পড়ুয়া এক কাপল আসে। দুজন একই স্ট্র দিয়ে কফি পান
করছে দেখে হেমন্ত আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে গেলেই ছেলেটা বিরক্ত হয়ে বলে, একটু প্রাইভেসি দেন তো। পাশেই চিত্রা বসেছিল। হেমন্ত কিচেনে গিয়ে রেগে থালা বাটি ছুঁড়ে ফেলে দেয়। আসলে স্কুল পড়ুয়া ছেলেটা গতকালই অন্য এক মেয়ের সাথে ছিল আর আজকে আরেকজনের সাথে। এদের ভালোবাসা মুহূর্তেই বদলে যায় আর এই জন্যই আজকাল ভালোবাসার এত বদনাম। জোসেফ তাকে বুঝিয়ে বলে, এতে আমাদের কি, টাকা পেলেই তো হলো, কাস্টমার কি করছে তা দিয়ে আমাদের কিছু যায় আসে না। তখনই চিত্রা বিল পে করার জন্য ডাকে। বিল পে করে চিত্রা বলে, আপনাদের কুকিজ একটুও ভালো লাগেনি বলেই তার নিজের বানানো কুকিজ বের করে বলে, এটা আমি আর আমার বোন বাসায় বানাই, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি ডেলিভারি করতে পারি। জোসেফ টেস্ট করে দেখে কুকিজটা আসলেই মজার, কিন্তু সমস্যা হলো কাস্টমাররা একটা কফিই খায়। একটা কফি খেতেই কতবার ভাবে তারা তো দামি কুকিজ কেন নিবে। চিত্রা আরেক ধরনের কুকিজ দিয়ে বলে, এটা হলো লাভ স্পেশাল, যারা টাইম পাসের জন্য আসে তারা এর দাম দেখেই পালাবে, কিন্তু যারা রিলেশনে সিরিয়াস তারাই এটা নিবে। জোসেফ কুকিজটা কাস্টমারদের টেস্ট করার জন্য দিলে টাইম পাস করা কাপল 500 টাকা শুনেই পালায়, কিন্তু সিরিয়াস কাপলরা ঠিকই কিনে নেয়। চিত্রা তখন থেকেই নতুন কুকিজ বেচার পোস্টার টাঙিয়ে দেয়। হেমন্তকে বলে, বেশি করে ফ্যামিলি কাস্টমার নিয়ে আসো, টাইম পাসদেরকে ভুলে যাও। সিরিয়াস কাপলরা প্রোডাক্টের কোয়ালিটি দেখে, দাম দেখে না, কারণ প্রথমে ভালোবাসা তারপর টাকা। তখন থেকেই হেমন্ত চিত্রার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে। সবসময় চিত্রাকে আর তার সহজ সরল ব্যক্তিত্বকে সম্মান করতে থাকে। এত বছরের অপেক্ষার পর সে নিজের মনের মতো কাউকে পেয়েছে। একদিন হেমন্ত চিত্রাকে প্রপোজ করে, কিন্তু চিত্রা হেমন্তকে রিজেক্ট করে বলে, আমি কখনোই তোমাকে ওই নজরে দেখিনি। হেমন্তের বেশ কষ্ট হয়। রিজেক্ট করার একটা কারণ জিজ্ঞেস করলে চিত্রা জানায় সে অন্য কাউকে পছন্দ করে। হেমন্ত সে ছেলের সাথে দেখা করতে চাইলে চিত্রার কথা না বাড়িয়েই সেখান থেকে চলে যায়। কষ্টে জোসেফকে বলে, চল এই শহর থেকে চলে যাই, ওকে আমি অন্য কারোর সাথে দেখলে বাঁচতে পারবো না, এমনিতেও এই শহরে আমাদের কেউ নেই। শহর ছেড়ে চলে যাওয়ার জন্য হেমন্ত ক্যাফের সবকিছু প্যাক করছিল। তখনই চিত্রা এসে হেমন্তকে জিজ্ঞেস করে, একটা মেয়ের জন্য নিজের জীবন শেষ করে দিবে? তুমি অনাথ, তাই তোমার একাকিত্ব দূর করতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটাকে ভালোবাসা ভেবে নিয়েছো। তুমি আসলেই একটা বোকা। হেমন্ত হেসে বলে, আমাদের জীবনে যারা গুরুত্বপূর্ণ তাদের বুঝতে পারাটাই ম্যাচিউরিটি। যাও গিয়ে তোমার পছন্দের মানুষকে বিয়ে করো। চিত্রা রেগে হেমন্তকে টেনে ক্যাফের উপরে নিয়ে এসে বলে, আমার জীবনে কেউ নেই, আমি তোমাকে পছন্দ করি, হয়তো ভালোবাসি। হেমন্ত হতবাক হয়ে জিজ্ঞেস করে, হয়তো এর মানে কি? চিত্রা জানায় সে আসলে এখন বিয়ে করতে পারবে না, কারণ সে কয়েকদিনের মধ্যেই মারা যাবে। হেমন্ত হতবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, তোমার কি হয়েছে, ক্যান্সার? চিত্রা বলে, না, আমি নিজেই নিজেকে শেষ করে দিব। হেমন্ত বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখনই তোমার পরিবারের সাথে কথা বলছি, দাঁড়াও। চিত্রা আরো অবাক করা তথ্য জানায় যে শুধু চিত্রা একা না, বরং তার পুরো পরিবারই নিজেদেরকে শেষ করে দিবে। শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু চিত্রার কথা মতো তারা নাকি একবারে মরবে না, মৃত্যুকে দেখে আবারও ফিরে আসবে। এসব আজগুবি কথা হেমন্তের মাথার উপর দিয়ে যায়। চিত্রা এবার তার জীবনের বিষয়ে বলে। চিত্রার বাবা ছোটবেলাতেই মারা যায়, মা ছিল সাধারণ গৃহিণী। তখন বড় চাচা নীলকণ্ঠ তাদেরকে আশ্রয় দেয়, কিন্তু সেও মারা যায়। গত বছর বৈশাখ পূর্ণিমার দিন একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। যেই গাড়িতে নীলকণ্ঠ ছিল সেই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। গল্পের শুরুতে যেই জমিদারের গাড়ি ব্লাস্ট হয়েছিল সেটা আসলে চিত্রার চাচার গাড়ি ছিল। নীলকণ্ঠের পুরো শরীর জ্বলে পুড়ে যায়, মাংসের এক টুকরো পাওয়া যায়নি। বাবার সমতুল্য চাচার কথা মনে করে চিত্রা হাউমাউ করে কান্না করলে হেমন্ত তাকে সান্ত্বনা দেয়। চিত্রা বলে, যে চাচা মন্দির বানিয়েছে সবসময় ভালো কাজ করেছে, তার এমন ভয়ানক মৃত্যু চিত্রার পরিবার মানতে পারেনি। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য অনেক সাধু তান্ত্রিকদের সাথে কথা বলে, এমনকি অনেক পুরানো রিসার্চ করে। জানা যায় অকাল মৃত্যু নীলকণ্ঠের কুষ্ঠিতে ছিলই না। তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে চিত্রার পরিবার নীলকণ্ঠকে ফিরিয়ে আনার সমাধান খুঁজে পায়। সমাধান হলো, কোনো মৃত ব্যক্তিকে মন থেকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দিলে তাহলেই মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব। এমনটা আগেও হয়েছে। রামায়ণে সীতা আগুনে ঝাঁপ দিয়েও ফিরে এসেছিল। তাই চিত্রা আর চিত্রার পুরো পরিবার নীলকণ্ঠ চাচার জন্য তাদের জীবন উৎসর্গ করবে। সবাই আগামী বৈশাখ পূর্ণিমায় নিজেদেরকে শেষ করে দিবে। এমনটা করলে তাদের পরিবারের একতা দেখে মৃত্যু নীলকণ্ঠকে ফিরিয়ে দিবে। এমন আজগুবি কথায় হেমন্ত কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। চিত্রা বলে, বিশ্বাস করো আর না করো, এটাই আমার সত্যি। বৈশাখ পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করো, আমি মৃত্যু থেকে ফিরে আবারও তোমার কাছে আসবো। হেমন্ত বিরক্ত হয়ে বলে, এসব পাগলামি বাদ দাও, তোমার পরিবারের সাথে কথা বলবো আর তোমাকেও ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো। চিত্রা এবার প্রচন্ড রেগে জিজ্ঞেস করে, তুমি আমাকে পাগল মনে করছো তাই না? তুমি কি শুধু আমার শরীরকেই ভালোবাসো? আমি কি অনুভব করি তাতে তোমার কিচ্ছু যায় আসে না? হেমন্ত ইতস্তত করে বলে, তা না। চিত্রা বলে, এটাই আমি আর আমার জীবন, তুমি মানো আর না মানো সেটা তোমার ব্যাপার, আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো,
না হলে চলে যেও বলেই চিত্রা দেয় হাঁটা। হেমন্ত জোসেফকে নিয়ে হায়দ্রাবাদের সাইকিয়াট্রিস্ট ইনস্টিটিউটের ডক্টর মানিভানানের কাছে আসে। তাকে সব জানানোর পরে ডক্টর বলে এরা আসলে লজিকের বাইরের মানুষ, এরা সাধারণত অ্যাবনর্মাল পার্সোনালিটির হয়ে থাকে, মানসিকভাবে বিভ্রান্ত। আমরা যাদেরকে পাগল মনে করি তারা আসলেই পাগল হবে এটা জরুরি না, তাদের নিজস্ব একটা দুনিয়া থাকে। জীবনে যত সমস্যায় আসুক না কেন কখনো নিজেকে শেষ করার চিন্তা মাথায় আনতে হয় না। একজন নিজেকে শেষ করলে সেটা হত্যা, তবে কয়েকজন মিলে সেটা করলে সেটা গণহত্যা। কিন্তু একসাথে নিজেদেরকে শেষ করার জন্য কোনো নীতি ফলো করলে তাকে বলা হয় কাল্ট সুইসাইড। 1996 সালে সান ডিয়েগোতে 39 জনের মতো কাল্ট সুইসাইড করেছিল, কারণ হ্যাভেন্স গেট নামের এক লোক মানত এই দুনিয়া খারাপ হয়ে গেছে, তাদের মতো মানুষের জন্য অন্য একটা স্বর্গ আছে। এই কথা শুনে 39 জন মানুষ একসাথে নিজেদেরকে শেষ করে। 1978-এ সান ফ্রান্সিসকোতেও জিম জোন্স নামের এক লোকের কথা বিশ্বাস করে 900 জন মানুষ সাইনাইড খেয়ে জীবন ত্যাগ করেছিল। ক্রিকেট ম্যাচের মতো তারা এটা প্র্যাকটিসও করেছিল। 2 বছর আগে দিল্লিতে বসবাসরত এক সাধারণ পরিবার সপরিবারে নিজেদেরকে শেষ করে। কারণটা এখনো রহস্য। এদের সবার প্যাটার্ন আলাদা ছিল, তবুও একটা জিনিস কমন ছিল, কেউ তাদের ব্রেইনে এই ভয়ানক থিওরি ঢুকিয়েছিল। একজনের মাধ্যমে তাদের মনে এই বিকৃত বিচার ঢুকেছিল। সব শুনে হেমন্ত জিজ্ঞেস করে যদি সেই একজনকে কাউন্সিলিং এ নেওয়া হয় তাহলে কি তারা ঠিক হবে? ডক্টর পাল্টা প্রশ্ন করে তুমি সেই একজনকে খুঁজবে কিভাবে? এটা এত সোজা না। আর এ ধরনের মানুষ বাইরের কারোর উপরে বিশ্বাস করে না, যাদেরকে তারা খুব ভালো করে চেনে তাদের সাথেই সব আলোচনা করে। তাদেরকে চিনতে হলে তোমাকে তাদের খুব কাছের মানুষ হতে হবে। হেমন্ত এবার দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে, কিন্তু সে চিত্রাকে এতটাই ভালোবাসে যে এই অবস্থায় চিত্রাকে একা ছেড়ে দিতে পারবে না। তাই চিত্রাকে বলে আমার ভালোবাসা প্রপোজাল সব ভুলে যাও, তোমার চিন্তাকে সম্মান করা এক পার্টনার হিসেবে বলছি। তুমি দেবদেবীকে বিশ্বাস করতে পারো, কিন্তু মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসে এটা তো অন্ধবিশ্বাস। চিত্রা জিজ্ঞেস করে তোমরা কি দেবতাকে বিশ্বাস করো? নেহাকে জিজ্ঞেস করে তোমরা ওনাম কেন পালন করো? কারণ বামনের হাত দিয়ে দমানো মাটি বালি চক্রবর্তী প্রতি বছর মাটির উপরে নিয়ে আসে, এই জন্যই তো, তাই না? জোসেফকে জিজ্ঞেস করে ইস্টার সেলিব্রেশনটা কি, এর মানে জানো? এটা করা হয় পুনর্জন্মের আশায়। হেমন্ত বলে বুঝেছি, কিন্তু তারা তো দেবতা ছিল। চিত্রা বলে প্রত্যেক পুরাণে লেখা দেবতারাও এক সময় মানুষ ছিল। আমাদের যেটা পছন্দ হয় সেটাকে বিশ্বাস করি, আর যেটা পছন্দ হয় না সেটাকে অন্ধবিশ্বাস বলবো, তা তো হয় না। তোমরা সত্যি সম্পর্কে এখনো কিছুই জানো না বলেই চিত্রা দেয় হাঁটা। হেমন্ত রাত দিন এক করে এটাই চিন্তা করে যে সে কি করবে। একদিন চিত্রাকে কল দিয়ে বলে আমি অনেক ভেবে দেখলাম। কথা শেষ করার আগেই চিত্রা রেগে বলে এটা আমার পরিবারের বিষয়, তোমাকে ভাবতে হবে না। একবার যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটা নিয়ে কথা বলার কোনো দরকার নেই, আমার অপেক্ষা করবে না, সব ভুলে যাও। হেমন্ত চিত্রাকে একবার দেখা করার অনুরোধ করলে চিত্রা রাজি হয়ে যায়। হেমন্ত চিত্রাকে বেগুনি কালারের শাড়ি পরে মন্দিরে আসতে বলে। পরের দিন অপেক্ষা করতে করতে হেমন্ত দেখে চিত্রা কালো রঙের জামা পরে এসেছে। চিত্রা বলে আমার কাছে বেগুনি রঙের শাড়ি ছিল না। হেমন্ত মনে মনে বলে তুমি এসেছো এটাই অনেক। চিত্রা চোখ বুজে প্রার্থনা করতে শুরু করলেই হেমন্ত চিত্রার অজান্তেই তাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। জোসেফ আর নেহা পাশ থেকে ফুল ছিটাতেই চিত্রা চোখ খুলে মঙ্গলসূত্র দেখেই হতবাক হয়ে যায়। হেমন্ত বলে এখন আমিও তোমার পরিবার, আমি তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম, তবে তোমাকে এভাবে একা মরতে দিব না। চিত্রা কি করবে বুঝতে পারে না, কিন্তু অবশেষে সেও এই বিয়ে মেনে নেয়। মাঘ মাসের আজ 7 তারিখ। কাল্ট সুইসাইডের আর 96 দিন বাকি। হেমন্ত চিত্রার বাসায় আসলে গলায় প্রজাপতির ট্যাটু আঁকানো এক অল্প বয়স্ক ছেলে দরজা খোলে। এর নাম হলো শৌরিয়া। কোনো কথা না বলেই কাগজে হেমন্ত লিখে দেখালে হেমন্ত বলে হ্যাঁ আমি হেমন্ত। শৌরিয়া সন্দেহ নজরে তাকিয়ে হেমন্তকে ভেতরে ঢুকতে বলে। আঙিনায় একটা কুকুর দেখে হেমন্ত আদর করতে গেলে কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দেয়। শৌরিয়া লেখে ভয় নেই, হেমন্ত লেখে জানি। ঘেউ ঘেউ করা কুকুর কখনোই কামড়ায় না। ভেতরে এসে দেখে চিত্রা চাচিকে অ্যাসিস্ট্যান্ট কিছু প্রজেক্টের ডিটেইলস দেখাচ্ছে। পাশে 2 চাচাতো বোন আর একটা ছোট ছেলে বসা। হেমন্ত চুপচাপ সোফায় বসলে চিত্রা দৌড়ে এসে চাচিকে ডাকে। চাচি অ্যাসিস্ট্যান্ট মানে এই বাসার বড় জামাই বীরন্দাকে সবার পরিচয় দিতে বলে। বীরন্দা বলে ওইটা আমার স্ত্রী দীপ্তি, কথা না বলা ছেলেটা হলো আমার শালা শৌরিয়া, জেদি ছেলেটা আমার ছেলে অনিরুদ্ধ, আর রং ঢং করা মেয়েটা আমার শালি সিরি। সে আপাতত হ্যাপিলি ডিভোর্সি। চাচি সবাইকে ভেতরে যেতে বলে, কারণ সে হেমন্তর সাথে একা কথা বলবে, তবে চিত্রাকে সেখানে থাকতে বলে। চাচি বলে দেখো পরিস্থিতি ঠিক থাকলে আমরা তোমাকে সেইভাবেই স্বাগতম জানাতাম, জামাই হিসাবে বরণ করতাম, কিন্তু আমাদের পরিস্থিতি সম্পর্কে হয়তো তুমি জানো। হেমন্ত আগ বাড়িয়ে বলে আপনি চিন্তা করবেন না, আমি সব জানি, আপনি যেমনটা বলবেন তেমনই হবে। চাচি বলে তুমি শেষ মুহূর্তে এসেছো, তাই কোনো পরিবর্তন করার চেষ্টা করবে না, এটাই অনুরোধ থাকবে। শুধু দর্শকের মতো
সব দেখবে। আমাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তোমরা একসাথে থাকতে পারবে না। আশা করি সব বুঝে গেছো। চিত্রা হেমন্তকে তার রুম দেখাও আর তুমি তোমার মায়ের রুমে থাকবে। দুজন আশীর্বাদ নিয়ে চিত্রার অসুস্থ মায়ের রুমে আসে। চিত্রা মায়ের হাত তুলে হেমন্তকে দোয়া করে, হেমন্তকে আশীর্বাদ দেয়। সময় হয়ে গেলে চিত্রা ইঞ্জেকশন পুশ করে পিয়ের ব্যাগ চেঞ্জ করে দেয়। হেমন্তকে উপরে রুমে দিকে নিয়ে যাওয়ার সময় এক রুমে তালা মারা দেখলে হেমন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এখানে তালা মারা কেন? চিত্রা জানায় এটা তার বড় চাচার রুম, এখানে তার অনেক জরুরি কাগজপত্র আছে, যদি সেগুলো এদিক সেদিক হয়ে যায় তাই তালা মারা। সে ফিরে আসলেই রুমটা আবারও খোলা হবে। চিত্রা তার বাবা সমতুল্য চাচার সাথে কাটানো সব স্মৃতি আর পুরনো দিনের গল্প বলতে থাকে। হেমন্ত কৌশলে সবকিছু ছবি তুলতে থাকে। চিত্রা চাচার সবচেয়ে পছন্দের আর তার কাছের মানুষ ছিল। রুমে এসে হেমন্ত বলে, তার মানে সে ফিরে আসলে আমাকে অনেক টাকা আর এই বাড়ি লিখে দিবে। চিত্রা কান্না শুরু করে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে পাগল মনে করো, আমাকে ছেড়ে দিবে, কিন্তু আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। সিঁড়ি দুধ নিয়ে এসে চিত্রাকে রুম থেকে নিয়ে যায়। হেমন্ত দুধটা খাবে কি খাবে না ঠিক বুঝতে পারে না। সে এখানে এসেছে সত্য ঘটনা জানতে, তাই তাকে এখন থেকে সব ব্যাপারে সজাগ থাকতে হবে। ডক্টরও বলেছে সত্য জানতে হলে তাদের সাথে মিশতে হবে। এমন দ্বিধায় পড়েও হেমন্ত দুধে এক চুমুক দিয়ে ভালো না লাগায় আর খায় না। তার কেমন যেন ঘুম ঘুম পায়, তাই ঘুমিয়ে পড়ে। এদিকে পুরো পরিবার চিত্রাকে বকা দিচ্ছে যে সে তাদের পরিবারের সত্য কেন সবাইকে বলে বেড়াচ্ছে। বীরেন্দ্র হেমন্তকে মারার জন্য তলোয়ার বের করতেই চিত্রা তাকে বাধা দেয়। সবাই মিলে চিত্রাকে বেঁধে রেখে ড্রিল মেশিন, হাতুড়ি, চাকু, তলোয়ার নিয়ে হেমন্তকে মারতে এগোতে থাকে। হেমন্তের হাত পা ভয়ে শক্ত হয়ে যায়, সে নড়তেও পারে না। সবাই মিলে হেমন্তকে মেরে ফেলতেই রক্ত ছিটকে ফ্যানে গিয়ে লাগে। এমনই ভয়ানক এক স্বপ্ন দেখে হেমন্ত ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। হাঁপাতে হাঁপাতে মৌমাছির শব্দ পেয়ে উঠে গিয়ে জানালায় উকি মেরে দেখে জানালার পাশেই মৌমাছির চাক। সেটা ভাঙতে গেলেই জোসেফ মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? এমার্জেন্সি হলে কল দিস। হেমন্ত তালার ছবি দিয়ে বলে, এর ডুপ্লিকেট চাবি লাগবে। রাতে ডিনারের সময় একদম নিরামিষভোজী কাঁচা খাবার দেওয়া হয়। হেমন্ত বলে, সমস্যা নাই, আশ্রমে এর থেকেও খারাপ খাবার দিত। মাঝের চেয়ারটা খালি, কিন্তু সেখানে প্লেটে খাবার রাখা, মানে সেটা চিত্রার নীলকণ্ঠ চাচার ভাগ আর কি। হেমন্ত সবাইকে বিশ্বাস করানোর জন্য অদৃশ্য চাচা শ্বশুরকে বলে, ধন্যবাদ আমাকে মেনে নিয়েছেন। হেমন্ত খাবারে মাশরুম দেখেও চুপ করে থাকে। হেমন্ত জিজ্ঞেস করে, এসব সম্পর্কে আপনাদেরকে কে জানিয়েছে? সিডি বলে, শাস্ত্র থেকে জেনেছি। বীরেন্দ্র জানায়, মানুষের জন্মের আগেই সবকিছু লেখা থাকে, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, বিয়ে সবকিছু লেখা থাকে। হেমন্ত জিজ্ঞেস করে, আপনারা কি এসব নিজে পড়েছেন? চিত্রা বলে, আমাদেরকে চাচি এসব বলেছে। সে যদি কিছু বুঝতে না পারে তখন গুরুমা জানায়। চাচি জিজ্ঞেস করে, সংস্কৃত ভাষা জানো? হেমন্ত মাথা নাড়াতেই সবাই একটা শ্লোক বলা শুরু করে। অনিরুদ্ধ মানে বলতে বলে বেচারা হেমন্ত বলে, এত গভীর মানে জানি না, শুধু বেসিক কয়েকটা জানি। অনিরুদ্ধ বাহানা করে যে সে এইসব খাবার খেতে পারবে না। দাদাও তো আমার সাথে সব রকমের খাবার খেত। চাচি জানায়, তোমার দাদা যার শরীরে প্রবেশ করবে তাকে সব দিক থেকে পবিত্র থাকতে হবে, আর নীলকণ্ঠ শুধুমাত্র অনিরুদ্ধ শরীরেই প্রবেশ করে। হেমন্ত এর মানে জিজ্ঞেস করলে চিত্রা বলে, শাস্ত্র বোঝার জন্য যেমন পণ্ডিতের দরকার হয়, তেমনি চাচা কখন কিভাবে কোন পূজার মাধ্যমে আসবে এসব বলার জন্য অনিরুদ্ধ শরীরে মাঝে মাঝে প্রবেশ করে। হেমন্ত বলে, তোমরা এই বাচ্চার কথাই নিজেদেরকে শেষ করবে? বীরেন্দ্র প্রচন্ড রেগে উঠে দাঁড়িয়ে বলে, মা, শুধু আপনার জন্য আমরা চুপ আছি, না হলে একে কোনোদিনও মানতাম না। হেমন্ত ক্ষমা চেয়ে বীরেন্দ্রকে শান্ত করায়। গভীর রাতে হেমন্ত চিত্রার চাচার জন্ম, পরিবার, তার ক্যারিয়ার আর মৃত্যু সবগুলো বিষয় গুগল করে। হঠাৎই খেয়াল করে আলো জ্বলতে নিপতে শুরু করেছে। তখনই আচমকা বাইরে বিদ্যুৎ চমকায়। অনিরুদ্ধ ঘুম থেকে উঠে দেখে তার খেলনা বাজছে। একা একা হাঁটতে হাঁটতে লিভিং এরিয়াতে আসতেই পর্দার আড়ালে কারোর অবয়ব দেখে ভাবে দাদা এসেছে। দৌড়ে গিয়ে অভিযোগ করে, ওরা আমাকে চিনিও খেতে দেয় না। কেউ একজন হাত বাড়িয়ে তাকে চিনি দেয়। অনিরুদ্ধ মজা করে চিনি খেতে খেতে তার রুমে চলে যায়। হঠাৎই ইন্টারনেট চলে যাওয়ায় হেমন্ত নিচে কিচেনে এসে কফি বানায়, কিন্তু সেখানে চিনি পায় না। সিঙ্কের পাশে এক টুকরো সুগার কিউব দেখে সেটা কফিতে দেয়। রুমে এসে একটা লম্বা ঘুম দেয়। সকালে উঠে মৌমাছির ভনভনে বিরক্ত হয়ে লাঠি দিয়ে চাক ফেলাতে গিয়ে একটা মৌমাছি হেমন্তের কানের ভেতরে চলে যায়। অনেক চেষ্টার পর মৌমাছি বের করে পাড়া দিয়ে সেটাকে একদম মেরেই ফেলে। দরজা খুলে দেখে এক কাপ দুধ আর খবরের কাগজ
নিচে রাখা। নিরুপায় হয়ে জানালার ধারে এসে দেখে সবাই যোগা করছে। সিরি সবার নজরের আড়ালে তার সাথে ফ্লার্ট করা শুরু করে। বীরেন্দ্র বলে রেডি হয়ে নিচে আসো। হেমন্ত খেয়াল করে বাইরের জোসেফ চাবি দিতে এসেছে। জোসেফ চাবির গুচ্ছ বাগানে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরেই হেমন্ত নিচে এসে সবার নজর এড়িয়ে চাবিটা নিয়ে নেয়। উপরে এসে চুপচাপ চাচার রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। রুমের সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে এক ট্রাঙ্কে কিছু সিডি দেখতে পায়। সিডিতে কি আছে দেখার জন্য হেমন্ত সাদা কাপড় টাঙিয়ে প্রজেক্টরে সিডিগুলো প্লে করে। এগুলো আসলে দীপ্তির বিয়ের ভিডিও। হাসি খুশি একটা পরিবার। অল্প বয়সী চিত্রাকে দেখে হেমন্ত অনেক খুশি হয়ে যায়। তখনই জোসেফ কল দিলে জোসেফের সাথে কথা বলতে বলতে আনমনে এক শোকেজের বাটনে চাপ রাখতেই সেটা খুলে যায়। একটা বইয়ের মধ্যে ছোট লকারের মতো কিছু। সেখানে কিছু ছবি দেখে জোসেফকে পাঠিয়ে বলে এগুলো নিয়ে রিসার্চ করো। দেখতে দেখতে ফাল্গুনের 9 তারিখ চলে আসে। গণহত্যার মাত্র 66 দিন বাকি। মোমবাতি জ্বালিয়ে পরিবারের সবাই এক কলসির উপরে হাত দিয়ে নীলকণ্ঠ মানে চিত্রা চাচাকে ডাকে। হেমন্ত যেহেতু পরিবারের সদস্য তাই তাকেও সেখানে হাত দিতে হয়। চিত্রা বলে চাচা এসে গেছে। তখনই কলসির হাতের নিচ থেকে সরে যায়। অদৃশ্য কেউ পুরো পরিবারের সাথে কথা বলতে থাকে। এমন অদৃশ্য কণ্ঠ শুনে হেমন্ত হতবাক হয়ে যায়। তাহলে কি এরা সত্যিই বলছে? বীরেন্দ্র হেমন্তকে নীলকণ্ঠের আত্মার সাথে পরিচয় করিয়ে দেয়। নীলকণ্ঠ হইতে খুশি না হলেও বলে ঠিক আছে, আমি ফিরে এসে এসব নিয়ে কথা বলবো। আমাকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করো। বলেই কলসি ঘোরাতে থাকে। অনিরুদ্ধ তাড়াতাড়ি করে মোমবাতি নিভিয়ে দেয়। চাচার আত্মা চলে গেলে সবাই যার যার রুমে চলে যায়। কৌতূহলী হেমন্ত কলসি নেড়ে বোঝার চেষ্টা করে এটা কিভাবে সম্ভব। রাতে গুগলে সার্চ করে মানুষ মৃত্যুর পর কি সত্যিই ফিরে আসতে পারে এই বিষয়ের কিছু আর্টিকেল পড়ে হেমন্ত চুপচাপ আবারও চাচার রুমে এসে বড় করে টাঙানো ছবিতে দেখে সেখানে রুদ্রাক্ষের বো টাইপের কিছু একটা লাগানো। হেমন্ত টান দিতে সেটা বেরিয়ে আসে, কিন্তু আবারও চুম্বকের মতো ছবিতে গিয়ে বসে পড়ে। কয়েকবার টানার পর একটা রুদ্রাক্ষ নিচে পড়ে আলমারির নিচে চলে যায়। সেটা তুলতে হেমন্ত আলমারি সরিয়ে দেখে পেছনে একটা ফাঁপা জায়গা, এক পাশে লুকিং গ্লাসের মতো ঢাকনা। সেটা দিয়ে রুমের সবকিছু দেখা যায়। আরো কিছু থাকতে পারে মনে করে হেমন্ত ভালো করে খুঁজতে থাকে। দেখা যায় একই রকম ভাবে সব রুমের জন্যই একটা করে ছিদ্র আছে, যেটা দিয়ে কে কার রুমে কি কি করছে সব দেখা যায়। চাচি তখন নিজেকে গুলি করে শেষ করার চেষ্টা করে, কিন্তু পারে না। এই যন্ত্রণা যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শৌরিয়া তখন পানিতে ডুবে কি যেন প্র্যাকটিস করছে, আর সিরি নতুন বউ সেজে বসে আছে। এমন প্রত্যেকে কে কি করছে দেখে হেমন্ত সবকিছু আবারও ঠিক করে তার রুমে চলে আসে। কিন্তু ছবির সেই বউ আকৃতির রুদ্রাক্ষের কথা তার আর মনে থাকে না। সকালে অনিরুদ্ধকে টেনে নিয়ে টেবিলে বসিয়ে বলে কাল তো কাঁসার পাত্র দিয়ে করেছিলে, আজ হয়তো স্টিল নয়তো সিরামিক বা প্লাস্টিকের পাত্র দিয়ে তোমার দাদাকে ডাকো। দীপ্তি হতবাক হয়ে জিজ্ঞেস করে এমন কেন? হেমন্ত বলে আত্মার আবার নিজস্ব কোনো পছন্দ আছে নাকি? সে তো যে কোনো জিনিসই আসতে পারে। চিত্রা বিরক্ত হয়ে মোমবাতি জ্বালিয়ে দেয়। অনিরুদ্ধ মন্ত্র পড়া শুরু করে, কিন্তু কোনোটাতেই কিছুই হয় না। হেমন্ত সবাইকে জানায় এটা সাধারণ একটা কপার সাইন্স। আমাদের কারেন্টের লাইনেও কপার থাকে। টেবিলে রাখা ফলমূলে আমরা যখন হাত রাখি সেটা ঘেমে গিয়ে তার লবণ বা আয়রনে বিক্রিয়া হয়। আচমকা শক লাগলে আমরা পুশ করি, তাতেই তামার পাত্র সরে যায়। কিন্তু আমাদের মনে ভয় থাকার জন্য মনে করি এটা কোনো আত্মার কাজ। চাচি এসে জিজ্ঞেস করে তাহলে অনিরুদ্ধ যে ও দাদাকে দেখেছে এবং কথাও বলেছে তার কি হবে? হেমন্ত বলে ওটাই একটা সমস্যা। আপনার কিছু মনে না করলে ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। দীপ্তি রেগে বলে আমার ছেলেকে পাগল বলছো? হেমন্ত বলে না, হতে পারে দাদার মৃত্যুর ট্রমায় আপনাদের থেকে গল্প শুনে সে এমনটাই বিশ্বাস করছে। চিত্রা জিজ্ঞেস করে তুমিও তো চাচার কণ্ঠ শুনেছ। হেমন্ত ফোনে কামাল হাসানের পুতুলের কথা বলার ভিডিও দেখায়, যেখানে পুতুল তো কথা বলে না, কিন্তু মাস্টার মুখ না নাড়িয়েই কথা বলে। হেমন্ত বলে আমাদের মধ্যেই কেউ কথা বলছিল। হেমন্ত চোখ পড়ে শৌরিয়ার গলার সেই প্রজাপতির উপরে। শৌরিয়াকে জিজ্ঞেস করে এখানে ট্যাটু করিয়েছো কেন, আর কথা বলো না কেন? চাচি বলে তোমার যদি এসবে বিশ্বাস না হয় তাহলে চলে যেতে পারো, আমরা তোমাকে আটকাবো না। হেমন্ত বলে তা কেন হবে, আমি আপনাদের সাথেই আছি, আমি আপনাদের পরিবার। কিন্তু মনে প্রশ্ন জাগলে তা তো পরিষ্কার করা উচিত, তাই না? শুদ্ধ মন নিয়ে প্রার্থনা করলেই তো চাচা ফিরে আসবে। একটু চিন্তা করে দেখেন। হেমন্ত গোসল শেষে বেরিয়ে দেখে সিঁড়ি হেমন্তকে পটানোর জন্য চলে এসেছে, কিন্তু হেমন্ত সিঁড়িকে বোঝায় যে সে শুধুই চিত্রার। তখনই চিত্রা চলে আসলে সিঁড়ি চলে যায়। হেমন্ত তাকে বোঝাতে গেলেই চিত্রা বলে আমি সিঁড়িকে খুব ভালো করেই চিনি, তোমার কিছুই করা লাগবে না, আমার তোমার পরে বিশ্বাস আছে, যেমনটা আমি চাচাকে বিশ্বাস করতাম। অনেক ছোট ছিলাম যখন এই বাসায় প্রথম আসি, চাচাকে দেখতে একদম মহারাজা মনে হতো। চাচা হওয়া সত্ত্বেও সে আমাকে বাবার মতো ভালোবাসা দিয়েছে। ছোটরা কোনো ভুল করলে সবাই বকাঝকা করে, কিন্তু সে
একদম আমাদের মতোই বাচ্চা হয়ে যেত, সব সময় আমাকে সাপোর্ট করেছে। আমি ভূত দেবতা বিশ্বাস করি, তার না থাকলে আমরা কখনোই এক হতে পারতাম না। আমাদের বিয়ে মন্দিরে হয়েছিল বলেই মেনে নিয়েছিলাম। তুমি যদি যুক্তিগত কিছু দিয়ে এসব বন্ধ করতে পারো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বিশ্বাসের সাথে একটুও খেলবে না প্লিজ। যে আমাকে লালন পালন করেছে, আমাকে সাপোর্ট করেছে, সে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। প্যানিক অ্যাটাকে চিত্রা ছটফট শুরু করলে হেমন্ত চোখে চোখ রেখে শান্ত করায়। চিত্রা বলে, দ্বিতীয়বার সন্দেহ করে আমাদেরকে কষ্ট দিবে না প্লিজ, ওরা তোমার কেউ হয় না, তাই হয়তো তুমি ওদের কষ্ট বুঝতে পারছো না। হেমন্ত তাকে চুপ করিয়ে বলে, এখন ঘুমিয়ে যাও। সে ঘুমিয়ে যেতেই হেমন্ত চিত্রাকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে রোবটের মতো হেঁটে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চৈত্র পূর্ণিমার দিন সকালে বীরেন্দ্র হেমন্তকে টেনে নিয়ে আসে। অন্তিম দিন আসার আগে প্রতিদিন পূজা করা হয়। আজ নীলকণ্ঠের পুনর্তিথি পূজা। ঘরে নিয়ে এসে হেমন্তকে মাঝখানে বসিয়ে টিকা আর চাদর পরিয়ে দেয়। হেমন্ত চিত্রার জন্য এর সবকিছু মেনে নেয়। অনিরুদ্ধর কোনো কাজ না থাকায় সে ক্যামেরা অন করে, সবাই মন্ত্র পড়া শুরু করে আর অনিরুদ্ধ সবকিছু রেকর্ড করে। কিছুক্ষণ পর হেমন্ত চোখ খুলে দেখে চিত্রা আর সিরি বেশ হাসি খুশি। চাচি এক কোনায় বেশ চিন্তায় বসে আছে। শৌরিয়া এসে রেকর্ডিং দেখায়। একটু আগে নীলকণ্ঠের আত্মা হেমন্তের উপরে ভর করেছিল। নীলকণ্ঠের আত্মা আচমকায় চাদর পেছন থেকে সরিয়ে সামনে নিয়ে আসে। নীলকণ্ঠের কণ্ঠে সবার সাথে কথা বলে, সবার থেকে ওয়াদা নেয় যে আগামী বৈশাখ মাসে সম্পূর্ণ চন্দ্রগ্রহণের দিনই সে ফিরে আসবে। তার পরিবার যেন তাকে ফিরিয়ে নিয়ে আসে। স্ত্রী পদ্মা মানে চাচির মুখে হাত বুলাতে গেলেই সে লজ্জা পেয়ে যায়। হেমন্ত এসব দেখে হতবম্ব হয়ে যায়। এমন ঘটনায় চাচি অনেক লজ্জা পেয়েছে। সবাই সান্ত্বনা দিয়ে তাকে রুমে নিয়ে আসে। হেমন্ত থিওরি কি তাহলে ভুল প্রমাণ হয়ে গেল? হেমন্তের এবার নিজের উপরই প্রচন্ড রাগ হয়। আর মাত্র 36 দিন বাকি। হেমন্ত তার ফ্ল্যাটে এসে জোসেফকে বলে, ভূত নেই প্রমাণ করতে গিয়ে নিজেই ভূতের বশে চলে গেছি। এই কথা শুনে জোসেফের যেন আকাশ থেকে পড়ে। হেমন্ত বলে, আমি ওই বাসায় আর যাব না, চল আমরা এখান থেকে চলে যাই। জোসেফ অবাক হয়ে বলে, তাহলে চিত্রার কি হবে? চিত্রার কথা মনে পড়তেই হেমন্ত আবারও ফিরে আসে। চিত্রা এসে জিজ্ঞেস করে, না বলে চলে গিয়েছিলে কেন? আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। তুমি আমাকে কখনো ভালোই বাসনি, আমাকে হাসিল করতে চেয়েছিলে। আমরা সবাই মৃত্যু পথযাত্রী, একটা পাগলের পরিবার। এর সুযোগ নিয়ে বিয়ের নাটক করে এখানে এসেছো, তাই না? চাচি যখন দুজনকে দুই রুমে থাকতে বললো তখন বুঝলে এত সহজে তোমার ইচ্ছা পূরণ হবে না, তাই এসব করে সময় বাড়াতে চাচ্ছ, তাই না? হেমন্ত বলে, হ্যাঁ, আমি মরতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমাকে নিয়ে প্রতিদিন বাঁচতে চাই। কিন্তু তুমি এমন এক পরিবারের যারা একসাথে মরতে তো পারে কিন্তু বাঁচতে পারে না। চিত্রা রেগে কোষে একটা চট দিয়ে বলে, স্ত্রীর সাথে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবে, না হলে আমিও ভুলে যাব তুমি আমার স্বামী। কাঙ্ক্ষিত সেই দিনে ফাঁস দেওয়ার জন্য কার কতটুকু দড়ি লাগবে, কেমন উচ্চতার টুল লাগবে, বীরেন্দ্র এসবের মাপঝোপ করছে। হেমন্তকেও তাদের কাজে লাগিয়ে দেয়। সবার মাপ নেওয়ার পর বীরেন্দ্র বলে, শনিবার রাতে সবকিছু নিয়ে আসবো। চাচি বলে, আমি শেষ মুহূর্তে কোনো ঝামেলা চাই না, কাল গিয়েই সব নিয়ে আসবে। সেখান থেকে বের হওয়ার সময় দীপ্তি বলে, দড়ি একটু মোটা রেখো। হেমন্ত বিড়বিড় করে বলে, বাহ, মরার কত শখ। বাচ্চারা কোথায় জিজ্ঞেস করলে দীপ্তি বলে, টাইম কাউন্টিং খেলছে। হেমন্তের হঠাৎ মনে পড়ে যায় শৌরিয়ার এই অভ্যাস আছে। সেদিন সে বাথটাবে ডুবে শ্বাস আটকে রাখার প্র্যাকটিস করছিল, তাই দৌড়ে গিয়ে দেখে সে ঝুলছে আর অনিরুদ্ধ টাইম গুনছে। তাড়াতাড়ি করে দড়ি কেটে শৌরিয়াকে নিচে নামায়, কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে চায়। পুলিশ কেস হতে পারে, এই জন্য কেউ যেতে চায় না। চাচি একবার মুখ ফিরিয়ে নেয়, কিন্তু হেমন্ত জেদ করে একাই তাকে নিয়ে হাঁটা দিতেই চাচি বাদে বাকিরা শৌরিয়াকে হাসপাতালে নিয়ে আসে। অক্সিজেন দিতেই শৌরিয়ার জ্ঞান ফিরে আসে। বাইরে সিরি হেমন্তকে বলে, তুমি কি চিত্রার সাথে মরতে এসেছো নাকি বাঁচাতে? তুমি কি আমাদেরকেও বাঁচাতে পারবে? প্লিজ আমাদের বাঁচাও। হেমন্ত চুপ করে থাকে। তখনই সেই ডক্টরের সাথে দেখা হলে সিরিকে রেখে হেমন্ত ডক্টরের সাথে কথা বলতে আসে। ডক্টর জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করে ফেলেছো? হেমন্ত বলে, আপনি তো বলেছিলেন ওরা বাইরের কারোর কথা শুনবে না, তাই বাধ্য হয়ে করেছি, কিন্তু ওদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে পারিবারিক এক হরর মুভি চলছে। ওরা যে কেন এসব করতে চায়? ডক্টর বলে, তুমি প্রশ্নটাই ভালো করে করনি, তাই উত্তর পাচ্ছ না। কার কথায় ওরা এমন করছে? এমনটা করলে কে সবচেয়ে বেশি উপকৃত হবে? এসব নিয়ে কখনো ভেবেছো? একবার ভালো করে ভেবে দেখো তো, এরা মারা গেলে কার লাভ হবে? কেউ কি টাকার জন্য এসব করছে, নাকি বদলা নেওয়ার জন্য, নাকি সম্পত্তির জন্য? সব দিক বিবেচনা করো। হেমন্তর মাথা এবার আরো ঘুরে যায়, কারণ এমনটা সে কখনো ভাবেইনি। শৌরিয়াকে নিয়ে বাসায় ফিরে আসলে অনিরুদ্ধ ডেকে দেখালে চাচি ছেলেকে সুস্থ দেখে স্বস্তি ফিরে পায়। রাতে হেমন্ত একা কফি নিয়ে বারান্দায় বসে। এক চুমুক দিতেই খেয়াল করে কেমন ঘোলাটে ঘোলাটে, তাই তার মুডটাই নষ্ট হয়ে যায়। ফোন হাতে নিয়ে হঠাৎ খেয়াল করে সামনেই অন্ধকারে নীলকণ্ঠের
মতো হাতে বড় বড় আংটি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে হেমন্ত ভেতর থেকে একটা ব্যাট নিয়ে তাকে মারতে যায়। তখনই তার হাতের ফোনটাও পড়ে যায়, কিন্তু কাউকেই পায় না। ফোন তুলতে গিয়ে সামনে হঠাৎ কুকুর দেখে ভয়ে আটকে ওঠে। কুকুর ঘেউ ঘেউ করলে কেউ একজন শেষ দিতেই কুকুরটা চলে যায়। হেমন্ত খেয়াল করে বাসার উপরের চালে শৌরিয়া অদ্ভুত ভাবে বসে আছে। চৈত্র মাসের 11 তারিখ, আর মাত্র 16 দিন বাকি। খাবার খাওয়ার সময় হেমন্ত জিজ্ঞেস করে এই বাসাটা আসলে কার নামে? বীরেন্দ্র ভাই আপনার নামে নাকি অনিরুদ্ধের নামে? দীপ্তি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে এর মধ্যে এসব কথা কেন আসছে? হেমন্ত বলে সবার জানা উচিত, তাই আমরা যেহেতু মারা যাব তাহলে এই সম্পত্তি কার কাছে যাবে? যদি কোনো কারণে আমাদের প্ল্যান ফেল হয় আর আমরা না ফিরে আসি তখন কি হবে? আমাদের না হয় ঘর বাড়ি আছে, কিন্তু যাদের নেই তারা কি করবে? এই জন্যই কোনো আশ্রমে বা চ্যারিটিতে এইসব সম্পত্তি দিয়ে দেওয়া উচিত। হেমন্ত ব্যালকনিতে বসে আছে। হঠাৎই চাচি এসে সূর্য দেখে বলে সূর্যটা কত সুন্দর, তাই না? হেমন্ত হেসে বলে সূর্য জানে সে কাল আবার উঠবে। চাচি বলে তাহলে আত্মা শরীর ছাড়ার পর আবারও ফিরে আসতে পারে, এমনটা কেন ভাবতে পারছো না? বিজ্ঞানের ভাষায় বললে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটাই আমাদের চোখের ভ্রম। সূর্য কোথাও যায় না, আমাদের দুনিয়ায় গোল গোল ঘুরতে থাকে। আমরা এটা ছোটবেলায় স্কুলে জেনে গিয়েছিলাম, তবুও মানি না, কারণ আমরা মানুষেরা সেটাই বিশ্বাস করি যেটা আমাদের পছন্দ। হেমন্ত বলে আপনি এত পড়ালেখা জানলে আপনাকে মারানোর জন্য আমি অন্য কোনো প্ল্যান বানাতাম। চাচি বলে আমি তোমার সব কথা মেনে নিয়েছি বলেই সব সম্পত্তির দলিল দিয়ে বলে আমার স্বামী মারা যাওয়ার পর এসব আমার নামে হয়, আমার পরে আমাদের ছেলে মেয়েদের, তারপর তাদের ছেলে মেয়েদের হবে। তুমি যেটা বলেছিলে আমরা মারা যাওয়ার পর ফিরে নাও আসতে পারি, তাই তুমি সিদ্ধান্ত নাও এই সম্পত্তি কার কাছে যাওয়া উচিত। হেমন্ত আমতা আমতা করে যে সে কিভাবে এই সিদ্ধান্ত নিবে। চাচি সাইন করে দিয়ে বলে জামাই হিসাবে সেই পাওয়ার আমি তোমাকে দিচ্ছি। হেমন্ত কোনোভাবেই এত বড় দায়িত্ব নিতে চায় না। চাচি আফসোস করে বলে জীবনে অনেক পাপ করেছি, এবার তুমি দেখো এসবের কি করতে পারো। হেমন্ত দ্বিধায় পড়ে যায় যে চাচি আবার কেমন পাপের কথা বলছে। দলিলের সাথে দুইটা সিডিও ছিল, হেমন্ত সেগুলো প্লে করে। একটাই দেখে বিয়ের অনুষ্ঠানে সবাই খাচ্ছে, একটা বড় পণ্ডিত সেখানে এসেছে। পরেরটায় পুরনো ভিডিও, কিন্তু সেখানে নতুন এক ফুটেজ দেখে সিঁড়ি কাজের ছেলের সাথে রিলেশনে আছে। এটা আবার বীরেন্দ্র দেখে ফেলে। লজ্জায় নীলকণ্ঠের মাথা কাটা যায়। ছেলেটাকে মারধর করে বেঁধে নীলকণ্ঠ আর বীরেন্দ্র তার উপরে পি করে তাকে চরম অপমান করে। এরপর বড় এক হাতুড়ি দিয়ে বীরেন্দ্র ছেলেটার মাথায় মেরে তাকে জানেই মেরে ফেলে। চিত্রা আচমকায় এসে বলে তোমার তদন্ত এখনো শেষ হয়নি? হেমন্ত রেগে জিজ্ঞেস করে তুমি আমাকে এসব আগে বলার প্রয়োজন বোধ করনি? চিত্রা বলে এটা আমাদের পারিবারিক বিষয়। হেমন্ত প্রচন্ড রেগে বলে আমিও তোমার পরিবার, তোমার চাচির কাছ থেকে শেখো, সে সবসময় তোমার চাচাকে সাপোর্ট করেছে, আমি তো তবুও ভালো কাজ করছি। চিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কেমন সাপোর্ট চাও? হেমন্ত চিত্রাকে কবরস্থানে নিয়ে আসে, কারণ সে চাচার লাশে ডিএনএ টেস্ট করাবে। কবর খোঁড়ার আগে চিত্রা বলে যেভাবে তুলবে ঠিক সেভাবেই আবার দাফন করে দিবে। অনেক খোঁড়ার পরও যখন কাজ হয় না তখন চিত্রাকে আরেকটা কোদাল আনতে বলে, কিন্তু চিত্রা বলে তুমি যাও, এখানে আমার চাচা আমার সাথে আছে। হেমন্ত একাই হাঁটতে হাঁটতে কিছুদূর যাওয়ার পরই একটা কোদাল দেখতে পায়। সেটা টান দিয়ে নিতেই শান্ত পরিবেশটা হঠাৎই অশান্ত হয়ে যায়। জোরে বাতাস শুরু হয়, যেন কোনো বড় ঝড় আসছে। হেমন্ত কারোর উপস্থিতি বুঝতে পেরে জিজ্ঞেস করে কে ওখানে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। আচমকা কেউ যেন বাতাসের গতিতে সরে যায়। এদিকে চিত্রাও কারোর উপস্থিতি টের পায়। হেমন্তকে জোরে জোরে ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে আবারও কবর খুঁড়তে শুরু করে। এদিকে হেমন্ত সেখানে কে জানার চেষ্টা করলে কেউ একজন এসে হেমন্তকে ধাক্কা মেরে কবরের মধ্যে ফেলে দেয়। হেমন্তের গায়ে মাটি ফেলতে শুরু করে। হেমন্ত লক্ষ্য করে তার হাতে চাচার আংটিগুলোর মতোই কিছু আংটি। কোন রকমে হেমন্ত উপরে উঠে আসতেই একটা গাড়ি হেমন্তকে মারার জন্য এগোতে থাকে। হেমন্ত দৌড়ে গিয়ে গাছে উঠতেই গাছে ধাক্কা খেয়ে গাড়িটা নষ্ট হয়ে যায়। হেমন্ত নিচে নেমে দেখে সেখানে কেউ নেই। চিত্রা হেমন্তকে ডাক দিয়ে দেখায় কঙ্কালে সেই আংটিগুলো আছে, তার মানে এটা তাদের চাচারই লাশ। হেমন্তের কথা শুনে চিত্রা কবর খোঁড়ার মতো কত বড় পাপ করলো এটা ভেবেই কান্না করতে থাকে। তবে হেমন্ত তখন এসবের সাথে কিছুই মিলাতে পারে না, তাই চুপ করে বসে থাকে। আজ বৈশাখের 9 তারিখ, আর মাত্র 6 দিন বাকি। হেমন্ত সিঁড়িকে ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করে তোমাকে সেদিন ছেড়ে দিল কেন, আর ডিভোর্সই বা হলো কেন? সিঁড়ি বলে তাদের চোখে এটা পাপ, তাই আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেয়, আর যার সাথে বিয়ে দেয় সে ছিল গুরুজির শিষ্য। ভয় দেখিয়ে আমাকে বিয়ে দেয়, কিন্তু আমি সেখানে থাকতে না পেরে চলে আসি। তখনই বীরেন্দ্র আচমকা এসে বলে তোমরা এখানে কি করছো? এখানে আসার অনুমতি কে দিয়েছে? সিঁড়ি জানায় মাই এই অনুমতি দিয়েছে। বীরেন্দ্র প্রচন্ড রাগ দেখিয়ে বলে এটা শ্বশুরের রুম, শাশুড়ির এখানে কিছুই না। হেমন্ত রেগে বলে ফুটপাতে থাকা আপনি এখানে জামাই বলেই
এই বাড়িতে আছেন। বীরেন্দ্র পাল্টা জবাব দিয়ে বলে, আমার শ্বশুর না থাকলে তোমার স্ত্রীও ফুটপাতেই থাকতো। হেমন্ত রেগে কলার ধরে আবারও ছেড়ে দিয়ে বলে, এভাবে না। বীরেন্দ্রকে বেঁধে পা পানিতে চুবিয়ে হেমন্ত আর সিরি তাকে ইলেকট্রিক শক দেয়। বীরেন্দ্র কান্না করতে করতে ক্ষমা চায়, কারণ সেই নীলকণ্ঠকে ভুলিয়ে ভালিয়ে সিরির বিয়ে দিয়েছিল। সিরির প্রতিশোধ নিতে আবারও তাকে শক দেয়। বীরেন্দ্র বলে, যা হবার ছিল তা তো হয়ে গেছে, তুমিই বলো কাজের ছেলের সাথে কেউ আবার প্রেম করে নাকি? হেমন্ত হাত পা খুলে দিয়ে জিজ্ঞেস করে, তাহলে সিরিকে ভালো কারোর সাথে বিয়ে দিতেন, অমন বোকার সাথে কেন দিলেন? বীরেন্দ্র বলে, এসব তো ওই গুরুজি করতে বলেছিল। শাশুড়ি মা সব সম্পত্তি এখন তোমার নামে করে দিয়েছে, কিন্তু আগে সব সম্পত্তি ওই গুরুজির ট্রাস্টে যাওয়ার কথা ছিল। শর্ত ছিল যদি পরিবারের কারোর বাচ্চা না হয় তাহলে সব সম্পত্তি গুরুজির আশ্রমে যাবে। হেমন্ত জোসেফের সাথে গুরুজির আশ্রমে আসে। জোসেফ ইউটিউবে দেখে সবাই তো গুরুজিকে একদম দেবতা মনে করে। আশ্রমে যাওয়ার পর গুরুজি আসতেই হেমন্ত তাকে সেই দলিল দেখায়। গুরুজি হেসে বলে, চলো খেতে বসি। খেতে খেতে গুরুজি হেমন্তকে জানায়, মানুষ গুরুদক্ষিণা হিসাবে যদি কিছু দিতে চায় আমরা মানা করি না, কেউ কিছু না দিলেও অভিযোগ নেই। নীলকণ্ঠ 4 বছর আগেই তার সম্পত্তি আমার নামে করে দিয়েছিল। আমি অবশ্যই সব জানতাম না। তোমার কথা মতো সম্পত্তি তোমার শাশুড়ির নামে, তাই সে তোমার নামে করতে পেরেছে। হেমন্ত জিজ্ঞেস করে, 4 বছর আগে আপনি এত গুরুত্বপূর্ণ ছিলেন যে সে এমন কাজ করে, কিন্তু এমন কি হলো যে কোথাও এখন আপনার নামের উল্লেখ নেই? জবাবে গুরুজি বলে, সোমবারে শিব মন্দিরে যাওয়া ভক্ত শনিবারে ভেঙ্কটেশ মন্দিরে যায়। ভক্তদের ইচ্ছা অনুযায়ী তাদের দানপত্র বদলায়, এতে আমার কি করার আছে? নীলকণ্ঠ তার মৃত্যুর আগে বেশ আপসেট ছিল, তবে কারণটা বলতে পারবো না। যারা পরিবারের সাথে কথা বলতে পারে না তারা আমাকে সব বলে। হেমন্ত জোর দিয়ে জিজ্ঞেস করে, সেই কারণটা আমি জানলে তাদের সবাইকে বাঁচাতে পারবো, কিন্তু গুরুজি বলে কিছু জিনিস না জানাই ভালো। হেমন্তের এবার প্রচন্ড রাগ হয়। হেমন্ত বাসায় এসে ভালো করে দলিল দেখে, কিন্তু তেমন কিছুই পায় না। সিঁড়িগুলো নাড়াচাড়া করতে করতে নতুন একটা সিঁড়ি পায়, যেটা সিঁড়ির বিয়ের ভিডিও। ভিডিওতে দেখা যায় খাওয়ার সময় কেউ একজন গুরুজির প্লেট তার মুখে ছুঁড়ে মারে। এটা কে হতে পারে? হেমন্ত সেটা নিয়ে চিন্তা করতে করতে তখনই হঠাৎ চিত্রার কান্না শুনতে পায়। দৌড়ে এসে দেখে চাচি রুদ্রাস গুনছে আর চিত্রা কান্না করছে। চিত্রার মা মারা গেছে। চিত্রা কান্না করতে করতে বলে, রাতে ঘুমাতে পারতো না, তাই 5% বেশি ডোজ দিয়েছিলাম, আমার জন্যই মা মারা গেছে। বীরেন্দ্র জিজ্ঞেস করে, তাহলে এখন কি করব? চাচি বলে, ভালোই হয়েছে, ওর শরীর ও সঙ্গ দিচ্ছিল না, এমনই থাকুক, আমরা তো আবারও ফিরে আসবো, তখন শেষকৃত্যের অনুষ্ঠান করব। হেমন্ত এসব পাগলামি সহ্য করতে না পেরে চিত্রার মায়ের চোখ বন্ধ করে দেয়। হেমন্ত চাচার রুমে এসে দেখে সিডিগুলোতে আগুন লেগে গেছে। নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখনই জোসেফ কল দিয়ে জানায় লাশের ডিএনএ রেজাল্ট চলে এসেছে, ওটা আসলে নীলকণ্ঠের লাশ না। হতাশ হেমন্ত বলে, আচ্ছা আমি বেঁচে থাকলে কথা হবে, না হলে আমার অস্থি ভাসিয়ে দিস, বলেই কল কেটে দেয়। অবশেষে কাঙ্ক্ষিত সেই বৈশাখ পূর্ণিমার দিন চলে আসে। মৃত্যুর সব প্রস্তুতি নেওয়া শেষ। সবাই রেডি হয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে প্রাণ জ্যোতি জ্বালায়। চাচি বলে, যতক্ষণ এটা জ্বলবে আমরা বেঁচে থাকবো, নিভে গেলে আমাদের শ্বাসও বন্ধ হয়ে যাবে, তারপর ওনার আত্মা, আমরা এবং এই জ্যোতি পুনর্জন্ম নিব। প্রসাদ খেয়ে একে অপরের সাথে কোলাকুলি করে যে যার জায়গায় দাঁড়ায়। চাচি বলে, হাত বেঁধে দাও, না হলে আমরা হাত দিয়ে বাঁচার চেষ্টা করতে পারি। সবার হাত বাঁধার পর হেমন্ত আর বীরেন্দ্র একে অপরের হাত বাঁধতে গিয়ে পারে না, তাই তারা এমনি দড়ি দিয়ে দাঁড়ায়। চাঁদ একদম লাল টুকটুকে হয়ে আসলে প্রাণ জ্যোতি নিভে যায়। সবাই টুল ফেলে দিয়ে ছটফট করতে করতে মারা যায়। বেচারা হেমন্ত ভালোবেসে তার জীবনটাই দিয়ে দিল, আটটা তর তাজা জান নিষ্প্রাণ হয়ে ঝুলছে। হঠাৎই হেমন্ত গলায় দড়ি খুলে নিচে পড়ে যায়। এরই মাঝে চিত্রাও নড়ে ওঠে। হেমন্ত তাড়াতাড়ি চিত্রাকে খুলে সজ্ঞানে আনতেই চিত্রা জিজ্ঞেস করে, আমরা মরিনি কেন? হেমন্ত ক্ষমা চেয়ে বলে, আমি শুধু তোমাকেই বাঁচাতে পেরেছি, আমি আমার এবং তোমার দড়ি ঢিলা করে বেঁধেছিলাম। চিত্রা চিৎকার করে বলে, তুমি আমার পরিবারকে ধোকা দিয়েছো, আমি সবাইকে মেরে ফেললাম, এসব আমার দোষ। হেমন্ত বোঝানোর চেষ্টা করে, এই সব তো সত্য ছিল, তাহলে তোমার চাচা কেন আসলো না, সে কোথায়? তখনই প্রাণ জ্যোতি জ্বলে ওঠে। দুজনে খেয়াল করে চেয়ারে কেউ বসে আছে, তার হাতে চাচার মতোই আংটি পরা। চিত্রা ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মুখের টেপ খুলে দেখে, আরে এটা তো সে আশ্রমের গুরুজি। চিত্রা হতবাক হয়ে হেমন্তকে বলে, তুমি সব জেনে গেছো তাই না? বলেই প্রচন্ড রেগে হেমন্তকে মারতে গেলে জোসেফ এসে তাদেরকে আটকায়। হেমন্ত চিত্রাকে শান্ত হতে বলে। চাঁদ আবারও সাদা হয়ে যায়। চিত্রা স্বীকার করে, হ্যাঁ এদেরকে আমিই মেরেছি। হেমন্ত হতবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? ওরা তো তোমার পরিবার। চিত্রা প্রচন্ড রেগে চিৎকার করে বলে, কিসের পরিবার? এদেরকে পরিবার বলে? ওরা জানে পরিবার কাকে বলে? এরা সবাই অধর্মী, পাপী, পাষণ্ড। চিত্রা প্যানিক করতে থাকে, যেন কোনো ট্রমা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চিত্রা বলে, তখন আমার 6 বছর বয়স ছিল যখন মায়ের সাথে প্রথম এখানে আসি। তখনই প্রথম নীলকণ্ঠকে দেখি। তাকে ঠিক চাঁদ মামার মতো মনে হয়েছিল। বাবার থেকেও সে আমাকে বেশি ভালোবাসা দিয়েছে, কিন্তু কোনো বাবা কখনোই অমন ভাবে গালে চুমু দেয় না। বাচ্চারা ভুল করলে গুরুজনরা বকা দেয়, কিন্তু সে আদর করে অন্যায়
অন্যায়ভাবে ছুঁয়ে বোঝাতো, গাল টানতো, বাজেভাবে স্পর্শ করত। সে বাবার মতো না, প্রত্যেক মেয়ের জন্য সে একটা দুঃস্বপ্ন। ওইটুকু বয়সে কেউ কি ভালো মন্দ বুঝতে পারতো, কে বন্ধু কে শত্রু। যাকে দেখতে ভালো সে ভেতর থেকে কত খারাপ হয় এগুলো বোঝা যায় না। নিজের শরীরকে বোঝানোর আগে ওই বদমাইশ আমাকে বুঝতে দেয়নি, যখন তখন মুখ বুজে তুলে নিয়ে যেত। ওইটুকু বয়সে চিত্রা কতটা কষ্ট সহ্য করেছে সে জানতো না। রামের মুখোশের আড়ালে এক রাবণ লুকিয়ে আছে। সেই রাবণ কত কষ্ট দিত তা ভাষায় বলা অসম্ভব। চাচিকে দেখিয়ে বলে এই মহিলা সব জানতো, তাকে সাহায্যের জন্য ডাকতাম, কিন্তু সে সব জেনেও এড়িয়ে যেত। মা আমার শরীরের ক্ষত চাচিকে দেখালে সে মায়ের কাছে ক্ষমা চেয়ে চুপ থাকতে বলতো, কিন্তু মা যখন নীলকণ্ঠের কাছে জবাব চাইতে যায় তখন সে মাকে মেরে কোমায় পাঠিয়ে দেয়। যখন চিত্রার মনে হয়েছিল তার জীবন শেষ, তখন গুরুজির সাথে তার পরিচয় হয়। নীলকণ্ঠই স্বামীর আশ্রমে চিত্রাকে দিয়ে আসে। সেখানে কীর্তন শুনে চিত্রা ভয়ে দৌড়ে মন্দিরের ভেতরে লুকিয়ে থাকে, কেননা সেই কীর্তন তাকে নীলকণ্ঠের কথা মনে করিয়ে দিত। চিত্রা গুরুজিকে এসব জানালে গুরুজি বলে চকলেট খাই কিংবা ওষুধ, সেটা তো আর পেটে থাকে না, তেমনি এই কীর্তন ভালো হলে রেখে দিবে, না হলে ভুলে যাও। তখন থেকেই চিত্রা গুরুজিকে বিশ্বাস করা শুরু করে। গুরুজিও নীলকণ্ঠের মতো আংটি পরত। গুরুজিকে আংটি খুলে পানি খেতে দিয়ে বলে পুরুষ মানুষের কণ্ঠ ভয় পেতাম, কিন্তু গুরুজির কণ্ঠ আমার কানে সুরের মতো বাজত, তাই সেই আমার সবকিছু। গুরুজির বুকে মাথা রেখে বলে আমার মা বাবা ভাই বোন সবকিছু সে। হেমন্ত জিজ্ঞেস করে তবুও একজনের জন্য পুরো পরিবারকে এভাবে মেরে ফেলাটা কি ঠিক? চিত্রা প্রচন্ড রেগে বলে কিসের পরিবার? যখন সবাই একসাথে হাসি খুশি থাকে তাকে পরিবার বলে। একজনকে কষ্ট দিয়ে বাকিরা সুখে থাকবে সেটা কোনো পরিবার না। রাস্তায় কোনো বাচ্চার সাথে অন্যায় হলে পুরো দেশ গর্জে ওঠে, কিন্তু চার দেওয়ালের মাঝে বাচ্চার সাথে যে অন্যায় হয় তা নিয়ে কেউ কথাই বলে না, কারণ দ্য গ্রেট ইন্ডিয়ান পরিবারের সম্মান তো শেষ হয়ে যাবে, তাই না? সবাই পরম্পরা রক্ষায় ব্যস্ত, নিজেদের সন্তানের খেয়াল কেউ করে না। যেই পরিবারের সম্মান নামের কিছু থাকেই না তাদের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। সবাই মারা গেছে আর আমি এটাই চাইতাম, আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। হেমন্ত জিজ্ঞেস করে তুমি আগেই বুঝে গিয়েছিলে আমি এমন কিছু করব, তাই আমাকে এই প্ল্যানে জড়িয়েছিলে, তাই না? চিত্রা বলে হ্যাঁ, এরা সবাই আমাকে অপব্যবহার করেছে আর আমি তোমাকে ব্যবহার করেছি। প্রেমিক আসলে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আবেগ দিয়েই চলে। তোমার মতো মানুষই আমার প্ল্যানের জন্য একদম পারফেক্ট ছিল। যতটা ভেবেছিলাম তার থেকে অবশ্য বেশি করেছো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। হেমন্ত বলে আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু সরি তোমার আশায় পানি ঢেলে দিলাম। সাথে সাথেই সবাই দড়ি খুলে নিচে নেমে আসে। আসলে সবার পেটে প্যাড বেঁধে দেওয়া হয়েছিল, সেগুলোর সাথে দড়ি বাঁধা হয় যেন তারা ঝুলে থাকতে পারে। সবাইকে জীবিত দেখে চিত্রা পাগলের মতো হামলা করতে গেলে গুরুজি তাকে আটকায়। জোসেফ এতক্ষণে বলা সবকিছু রেকর্ড করে নেয়। গুরুজিকে বলে তার অংশটুকু স্বীকার করতে। হেমন্ত বলে নিজের মুখে সে কিভাবে বলবে? আমি বলবো, আর সত্য হলে তুমি মাথা নাড়িও। সবাইকে বসিয়ে হেমন্ত বলে পরিবারের আপনারা ভুলে যান ছোট মানুষ সবসময় ছোট থাকে না, একসময় বড় হয়। তাদের সাথে সাথে তাদের রাগও বড় হয়। এটাই চিত্রার সাথে হয়েছে। তখন আপনারা ওকে গুরুজির সাথে দেখা করান। গুরুজির কাজই তো মানুষের জীবনের সমস্যা খুঁজে তাদের মানসিক শান্তি দেওয়া। তখন এসব মানুষদের জন্য এগুলো ব্যবসা হয়ে দাঁড়ায়। বিষয়টা শুনতে ভালো মনে হলেও গুরুজির পদ্ধতিটা ভুল ছিল। শ্রদ্ধার নামে নারকেল পাউডার ছিটিয়ে মানুষকে বোকা বানানো, সুস্থ করার নামে হিপনোটাইজের কেমিক্যাল ব্যবহার করে বসে নেওয়া, ম্যাচিউর ব্রেনকে ব্রেন ওয়াশ করা। চিত্রাকে গুরুজি যা শিখিয়েছে সে তার সব করেছে, কারণ সে গুরুজিকে বিশ্বাস করত। গুরুজির আসল রূপ দেখার পরও তাকে বিশ্বাস করত। নীলকণ্ঠের মতো গুরুজি মেয়েদের সাথে থাকতো। চিত্রার নিজ চোখে সেটা দেখার পরও গুরুজি তাকে বুঝতে দেয় আমিও তো পুরুষ, আমার কিছু ইচ্ছা আছে, কিন্তু সেটা তোমার সাথে না, বরং অন্যদের সাথে পূরণ করি। এরা তো বাহ্যিক, আর তোমার আমার সম্পর্ক মানসিক। নীলকণ্ঠ আর তার পরিবারের চিন্তাভাবনাকে খারাপ বলা চিত্রা একই ভুল করা গুরুজিকে দেবতা মানত। শুধুমাত্র ওই গুরুজি তার ব্রেন ওয়াশ করেছিল এই জন্য, তাই সেই গুরুজিকে আবারও বিশ্বাস করে নেয়। তার মতে ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করা পাপ, আর যেটা করে না সে হলো হিরো। মানে গুরুজি ছিল তার হিরো। চাচিকে বলে চিত্রার এমনটা করার কারণ আপনারা সবাই। ভালো মন্দ শেখানোর পরিবর্তে আপনারা ওকে খারাপ শিখিয়েছেন, তাই সে ভালোটা ময়লার স্তূপ থেকে নিয়েছে। গুরুজি একদিন নীলকণ্ঠকে মন্দির বানানোর ব্লুপ্রিন্ট দেখায়। নীলকণ্ঠ বলে আগে তো প্রজেক্ট পাস হতে হবে, কোনো অফিসারই এতে রাজি না, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। নিজের সাথে অন্যায়কারী চাচাকে চিত্রা কোনোভাবেই ক্ষমা করতে পারে না, কিন্তু ভুল পথে নিয়ে যাওয়া গুরুজির জন্য চিত্রা নিজেই সেই অন্যায়ের কাছে যায়। ব্লুপ্রিন্ট পাস করানোর জন্য চিত্রা অফিসারদের কাছে যায় আর নিজের বিনিময়ে ফাইল পাস করায়। গুরুজির জন্য চিত্রা সব করতে রাজি ছিল। নীলকণ্ঠকে পাস করা ফাইল দেখালে সে অনেক খুশি হয়ে যায়। চিত্রা কফি নিয়ে আসতেই নীলকণ্ঠ বলে এসব ছেড়ে এখন বাসায় আসো। চিত্রা বলে আমার জন্য গুরুজি সবকিছু। নীলকণ্ঠ প্রচন্ড রেগে গেলে গুরুজি বলে ভক্তিতে ভালোবাসা আর ভালোবাসায় হয় ভ্রম, তাই এটা নিয়ে বেশি মাথা ঘামিও না। নীলকণ্ঠ রেগে বলে এমন ছোট বাচ্চাকে ভুল পথে ঠেলবেন না। গুরুজি চিৎকারি করে বলে ভুল পথে আমি ঠেলেছি নাকি অন্য কেউ? নীলকণ্ঠের কথাটা বেশ গায়ে
গায়ে লাগে। নীলকণ্ঠ বুঝতে পারে চিত্রা হয়তো গুরুজিকে সব বলে দিয়েছে, তাই সেই ব্যাপারে আর কথা না বাড়িয়ে গুরুজিকে বলে আপনি ভক্তদেরকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দিবেন বলেই দেয় হাঁটা। চিত্রা নিষ্ঠার সাথে আশ্রমের সব কাজ করত, গুরুজির সেবা করত। চিত্রার জন্য সে মহারাজা হয়ে যায়। গুরুজির সব ট্রিক ম্যাজিক চিত্রা শিখে নেয়। জীবন এমন ভাবে চললে ভালোই হতো। কিন্তু তখনই সিঁড়ির কাজের ছেলের সাথে সম্পর্ক ধরা পড়ে। ছেলেটা নিচু জাতের হওয়ায় আরেকজনের সাথে বিয়ে দেওয়া হয়। আর এ ব্যাপারে গুরুজি কিছু না বলায় চিত্রার গুরুজির উপরে অনেক রাগ হয়। গুরুজির অসামাজিক কার্যকলাপে চিত্রা রেগে বিয়েতে খাওয়ার সময় গুরুজির মুখে খাবার ছুঁড়ে মারে, যেটা হেমন্ত সিঁড়ির বিয়ের ভিডিওতে দেখেছিল। এই অপমানের জন্য নীলকণ্ঠ চিত্রাকে টেনে গুরুজির কাছে ক্ষমা চাওয়াতে নিয়ে আসে। গুরুজি বলে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়াটা মনে হয় ঠিক হয়নি, বিয়েটা ক্যান্সেল করে দাও। কিন্তু নীলকণ্ঠ সেটা মানতে চায় না। নিজের সম্মান বাঁচাতে চোখ রাঙিয়ে বলে আপনি এ ব্যাপারে কিছু না বললেই ভালো হবে, জীবন এভাবেই চলে। সরকারকে ঘুষ দিয়ে এই আশ্রম বানিয়ে দিয়েছি, সামনে আরো সাহায্য করব, তাই চুপ থাকেন। নীলকণ্ঠ চলে গেলে গুরুজি বলে সে তোমার চাচা বলেই আমি চুপ আছি। চিত্রা পদ্ম দিয়ে বলে চলেন তাহলে আমরা সেলিব্রেট করি। মানে চিত্রাই নীলকণ্ঠের গাড়ি তার কেটে তাকে মারার প্ল্যান করে, আর সেই কাজে সে সফল হয়। ছোটবেলায় চিত্রাকে দেওয়া সব ট্রমা আর কষ্টের বদলা চিত্রা এভাবেই নিয়েছে। খুশিতে চাচার রুমে সে মন খুলে নাচতে থাকে। গুরুজি শেষকৃত্যের জন্য এসে চিত্রার কাছে গেলে চিত্রা বলে আমার জন্য কিছু করবেন, আপনার জন্য, বাকি ভক্তদের জন্য এই আশ্রমের কি দরকার, আমি আর আপনি তো যথেষ্ট। দুর্নীতির দুনিয়া বাদ দিয়ে আমরা ছোট আইল্যান্ডে নিজেদের মন পছন্দের মানুষের সাথে অন্য এক দুনিয়া বানাবো। এটা শুনে গুরুজি হোঁচট খেয়ে পড়ে যায়। গুরুজি বলে কিন্তু নতুন জায়গা, নতুন আশ্রম, আমার যশ খ্যাতি, এসবে অনেক টাকা লাগবে। চিত্রা বলে এদের কাছে অনেক টাকা আছে, এদেরকে মারলে সব আমাদের কাছে আসবে। গুরুজি জিজ্ঞেস করে সবাইকে মেরে ফেলবে? চিত্রা তখন সান ফ্রান্সিসকোর সেই 900 জনের মৃত্যুর খবর দেখায়। পরিবারের সবাই নিজে মারা গেলে সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। হেমন্ত বলে সেদিন কায়ানকে কন্ট্রোল করে প্যারানর্মাল পরিবেশ বানানোর সময় খেয়াল করেননি যে বাগানে বিষাক্ত মাশরুম আছে, সেটা চিত্রাই আপনাদের খাবারে মিশিয়ে দিত যেন আপনারা হ্যালুসিনেশনে থাকেন। যেদিন আমার রুমে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে চোখে চোখ রাখতে বলে, আমাকে হিপনোটাইজ করে চেষ্টা করেছিল, সেজন্যই হেমন্ত নীলকণ্ঠের ভাষায় কথা বলেছিল। বাসায় মৌমাছির শব্দ রেখেছিল যেন কারোর ব্রেন সঠিকভাবে কাজ না করে। অনিরুদ্ধকে অন্ধকারের মাছ থেকে দাদার মতো ভালোবাসা দেওয়া আর সবার নজর এড়িয়ে নিজেই কণ্ঠ পরিবর্তন করে নীলকণ্ঠের স্বরে কথা বলা, শ্মশান ঘাটে ভুতুরে সিচুয়েশন বানানো, কবরস্থানে ভুতুরে সিচুয়েশন বানানো, এই সব দেখে হেমন্ত সব প্রায় মেনেই নিয়েছিল। তবে যে কোনো ক্রিমিনাল ঘৃণায় হাজারটা প্ল্যান বানালেও ভালোবাসার দুর্বলতার জন্য একটা ক্লু রেখেই যায়। চিত্রা তার মাকে বাঁচাতে চেয়েছিল। হেমন্ত যখন চিত্রার মায়ের চোখ বন্ধ করেছিল তখন তার হাতে গুড়া লেগে গিয়েছিল, যেটা অনেকটা চিত্রার কুকিজের মতো, আর সেজন্যই চিত্রা ধরা পড়ে যায় যে এসব তার কাজ। ড্রাগ লোডের কুকিজ দিয়ে সে তার মাকে কোমায় পাঠিয়েছিল। তখনই জোসেফ চিত্রার মাকে নিয়ে আসে। হেমন্ত জিজ্ঞেস করে এই সব কিছু শেষ হওয়ার পর তোমার মা নর্মাল হয়ে যাবে, এটাই তোমার প্ল্যান ছিল তাই না? রাতেই সবাইকে আমি তোমার প্ল্যানের কথা বলে দিয়েছিলাম। কি অবশ্য মানতে চাচ্ছিল না, পরে রাজি করিয়ে প্যাড আর হুক পরিয়ে দিই। বাসার মধ্যে থেকেই চিত্রা এই ভয়ানক প্ল্যানে কাজ করছিল, আর বাসার বাইরে থেকে গুরুজি সব কাজ করছিল। বাসার আশেপাশে মাস্ক পরে ঘুরে বেড়ানো কবরস্থানের গাড়িটাও গুরুজি চালাচ্ছিল, কবরে মাটিও সেই দিয়েছিল। তবে সেদিন হেমন্ত তার হাতের আংটি দেখে ফেলেছিল। গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার সময় সে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে। নীলকণ্ঠের মতো চাদর পরে ভয় দেখাচ্ছিল। চিত্রা বলে সবকিছু তো ধরেই ফেলেছো, কিন্তু তোমার এতক্ষণে অ্যাম্বুলেন্সে কল করা উচিত ছিল। সবকিছু জানার পরও মন্ত্রপুত জল কিভাবে পান করলে? তখনই সবাই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। চিত্রা হেমন্তের চোখে বিভূতির গুড়া ছুঁড়ে মারে। গুরুজি হেমন্ত আর জোসেফকে টুল দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে। দুজনে মিলে সবার মুখে ভাত লাগিয়ে দেয়, কারণ তারা সবাইকে বলবে সবাই বিষাক্ত খাবার খেয়ে মারা গেছে। সবাইকে এক জায়গায় জড়ো করার পর গুরুজি বলে পুরো পরিবার মারা গেলে সম্পত্তি তোমার নামে হয়ে যাবে। চিত্রা বলে হ্যাঁ। সাথে সাথেই গুরুজি ইঞ্জেকশন বের করে চিত্রার কাঁধে পুশ করে দেয়। টাকার লোভ আসলে কাউকেই ছাড়ে না। যার জন্য চিত্রা এত কিছু করলো সেই এখন চিত্রাকে মারতে চায়। চিত্রা অজ্ঞান হওয়ার আগে বলে ভেবেছিলাম আপনি সবার থেকে আলাদা। গুরুজি শয়তানের মতো হেসে বলে তোমাকে অনেক মিস করব, কিন্তু সমস্যা নাই, নতুন কোনো শিকারকে আবারও খুঁজে নিব। গুরুজি চিত্রার মাকে হুইল চেয়ার থেকে নামাতে গেলেই হেমন্তের জ্ঞান ফিরে আসে। সাথে সাথেই সে গুরুজিকে টেনে ধরে। চিত্রাও এসে তাকে সাহায্য করে। হেমন্ত আর চিত্রা গুরুজিকে নিচে নিয়ে আসে। গুরুজি ফুলদানি দিয়ে হেমন্তকে আঘাত করলে চিত্রাও গুরুজিকে আঘাত করে। গুরুজি রেগে হেমন্ত আর চিত্রার গলা চেপে ধরে মাঠের মাঝে এনে ছুঁড়ে ফেলে। দুজনই নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই শৌরিয়া এসে গুরুজির মাথায় বন্দুক ঠেকায়। গুরুজি বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দেয়। শৌরিয়া আগে তো চিত্রার জন্য কিছু করতে পারেনি, তাই চিত্রার কষ্ট বুঝে এই অপরাধ মাফ করে সাহায্যের হাত বাড়ায়। চিত্রা তার ভুল বুঝতে পেরে শৌরিয়ার হাত ধরে কান্না করে দেয়। ভণ্ড গুরুজিকে পুলিশ ধরে নিয়ে যায়। মিডিয়া
মিডিয়ায় এটা নিয়ে বেশ তোলপাড় হয়। কাল্ট সুইসাইডের সব দোষ গুরুজির উপরে দিয়েই কেস ক্লোজ করা হয়। চিত্রাকে সাইকিয়াট্রিস্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ডক্টর হেমন্তকে বলে অনেক ভালো করেছো, অবশেষে তাকে বাঁচিয়ে নিয়েছো, সাথে সিরিও আছে। হেমন্ত জিজ্ঞেস করে একটা কথা বুঝলাম না, নীলকণ্ঠের মতো মানুষ নিজের বাসায় নিজের মেয়ের বয়সী মেয়ের সাথে এমন কিভাবে করতে পারে? আর ওই গুরুজি ভক্তির নামে মেয়েদের সুবিধা নেয়। চিত্রার বাবা সেজে তাকে কষ্ট দিয়েছে, সে সম্মান বাঁচাতে চাইতো, আর চিত্রা চাইতো বদলা, আর গুরুজি চাইতো সম্পত্তি। মানুষ আসলে কি না চায়? ডক্টর বলে মানুষ এমনই হয়, আমরা যা যা দেখি শুধু সেটুকুই জানি, কোন মানুষের ভিতরে কি চলছে সেটা আমরা বুঝতে পারি না। ওই যে তোমার চিত্রা বেঞ্চে বসে আছে, চিত্রাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। হেমন্ত কাঁধে হাত রাখতেই চিত্রা হেমন্তের কাছে যেতে চায়, কিন্তু শিকলের জন্য যেতে পারে না, তাই মন খারাপ করে বসে থাকে। হেমন্ত জিজ্ঞেস করে এসব কেন, আর কতদিনের জন্য থাকবে? ডক্টর জানায় যা হয়েছে সেগুলো ভোলার জন্য কিছু ওষুধ আর হিপনোসিস সেশন দরকার, তারপর সে স্বাভাবিক হয়ে যাবে। তবে সেটা কতদিনে হবে তা বলা মুশকিল। চিত্রার শিকল খোলার চেষ্টা করে কিন্তু পারে না। ডক্টর চিত্রার মানসিক ভারসাম্যহীনতার রিপোর্ট দিয়ে বলে এটা কোর্টে দিলেই তোমার ডিভোর্স হয়ে যাবে, নতুন জীবন শুরু করতে পারবে। হেমন্ত হেসে বলে আমি ওকে সামনে নিব, কিন্তু ডিভোর্স দিব না। হেমন্ত চিত্রার পাশে বসে তাকে সান্ত্বনা দেয়। গাড়িতে উঠে কুকিজ দেখে হেমন্তর মনটাই খারাপ হয়ে যায়। সিরিকে বলে চিত্রা ছোটবেলার ট্রমার কথা বললে আগেই ওর ট্রিটমেন্ট করাতাম। সিরি বলে মেয়েরা এসব কখনোই বলে না, সবাই বাইরের ক্ষততে প্লাস্টার লাগায়, কিন্তু মেয়েরা সেটা তাদের মনে লাগিয়ে নেয়। তুমি দাঁড়াও, আমি চিত্রাকে এই কুকিজ দিয়ে আসি। সিরি দৌড়ে আসে। সিরিকে দেখে চিত্রা আর সিরি দুজনেই জোরে জোরে হাসতে থাকে, কারণ তারা দুজনই একই নৌকার যাত্রী। ওই নরপশু নীলকণ্ঠ শুধু চিত্রার সাথেই না, বরং সিরির সাথেও ছোটবেলা থেকে একই অন্যায় করেছিল, আর কেউ তাদেরকে শুনবে না বুঝে তারা দুজনের কষ্ট ভাগ করে নিত। কুকিজ চিত্রা আর সিরি মিলেই বানাতো, আর এই সমস্ত প্ল্যানে সিরিও চিত্রার সাথেই ছিল। সিরিতে আগুন আসলে সিরি ধরিয়েছিল। সবাইকে মারার প্ল্যান বানানোর সময় সিরিও তার সাথেই ছিল। চিত্রা কুকিজ খেয়ে খিক খিক করে হেসে দেয়, তার মানে ছোটবেলার সেই ট্রমা এদের আজীবনের জন্য মানসিক ভারসাম্যহীন করে দিয়েছে। দুনিয়ার নজরে এরা সুস্থ হলেও এরা আসলে আর কোনোদিনও ঠিক হবে না। তবে এই গল্প আমাদেরকে শিখিয়ে গেল বাচ্চারা কোনো কথা বললে তাকে বিশ্বাস করা উচিত। নিজেদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারে তখন তাদের হয়ে প্রতিবাদ করা উচিত, নাকি ভুয়া সম্মান রক্ষার খাতিরে তাদেরকে আরো অন্ধকারে ঠেলে দিবেন। না হলে পরবর্তীতে সেই ছোট বাচ্চাই হবে ভবিষ্যতের কোনো বড় ক্রিমিনাল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।